যারা ইমিগ্রেশনের বিভিন্ন ভিসার জন্য কি বলে আপনার যে ওয়েটিং করতেছেন, ওয়েটিং লিস্টে আছেন, ওরাও কিন্তু আসলে উদ্বিগ্ন, কারণ কেউ বুঝতে পারতেছেন না যে আসলে কি হবে। ডেমোক্রেটরা আসলে এই বিলে বিশেষ করে আইসকে মোর ফান্ডিং দেওয়ার জন্য কোনোভাবে ছাড় দিবে না। যতই ধরপকড়া হোক, যতই আপনার প্রেসিডেন্ট করুক না কেন, সবার টার্গেট কিন্তু ক্ষমতায় থাকা এবং নেক্সট ক্ষমতায় যাওয়া। তার যেহেতু 2 বছর শেষ হয়ে যাবে এই নভেম্বরে, এখন তার কর্মকাণ্ডের উপরে কিন্তু নির্ভর করে নেক্সট কে রিপাবলিকান থেকে প্রার্থী হবে এবং কে প্রেসিডেন্ট হবে। আলোচনা চলে যাচ্ছে আনাব ভাই, একেবারে এই ট্রাম্প প্রশাসন শুরু থেকেই যে বিষয়টি অভিবাসীরা উদ্বিগ্ন, তারা নানা সময় নানা তথ্য পাচ্ছেন, নানা বিষয় দেখছেন, মিনিয়াপোলিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা প্রবাহগুলো হচ্ছে, অভিবাসীরা খুব উদ্বেগের সঙ্গে সেগুলো লক্ষ্য করছেন, সেগুলোর দিকে খেয়াল রাখছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন। এই উদ্বেগের জায়গাটা নিয়ে যদি শুরুতে কথা বলি, কতটা উদ্বিগ্ন আসলে এই প্রশাসনে অভিবাসীরা থাকা উচিত? হ্যাঁ, ধন্যবাদ। আসলেই বর্তমান যে প্রেক্ষাপট চলছে ইমিগ্রেশন নিয়ে, এটা শুধু আপনার আপনার স্ট্যাটাস যাই হোক না কেন, সবাই কিন্তু উদ্বিগ্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম মনে হয়েছিল যে যারা অবৈধ তাদেরকে আপনার পাঠিয়ে দিবে, কিন্তু এরপর আমরা দেখেছি যে অনেকের স্ট্যাটাস ছিল, বিশেষ করে গ্রিন কার্ড, তারপরে সিটিজেন, এমন অনেকদেরকেই কিন্তু ওরা পাঠিয়ে দিয়েছে। তারপরে অনেককে আবার কোর্টের মাধ্যমে বর্তমান ট্রাম্প প্রশাসন অনেককেই এইখানে রিটার্ন করতে আপনার করার জন্য যেই কোর্টগুলি অর্ডার করেছে, কয়েকজনকে করেছে, আবার অনেককেই করে নাই। তো বর্তমান ব্যাপারটা আসলে এটা খুবই উদ্বিগ্ন হওয়ার অবশ্যই অবকাশ রয়েছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু নিউ ইয়র্কে থাকি, আমরা কিন্তু দেখছি যে আইএস এর যেই অ্যাক্টিভিটি আপনার অন্যান্য স্টেটের মতো কিন্তু সেভাবে আমরা এখনো দেখি নাই। বিশেষ করে যে আপনার যেটা বললেন যে মিনিয়াপোলিসে যেভাবে আপনার একজনকে মেরে ফেলছে, তারপরে এবং যেভাবে ধরপাকড়াগুলি ওরা অব্যাহত রেখেছে, তো এটা অবশ্যই আমাদের সবার জন্য উদ্বিগ্ন হওয়ার বিষয়। আর শুধু যে আইসের ব্যাপারটি তা নয়, আপনার যারা ইমিগ্রেশনের বিভিন্ন ভিসার জন্য কি বলে আপনার যে ওয়েটিং করতেছেন, ওয়েটিং লিস্টে আছেন, ওরাও কিন্তু আসলে উদ্বিগ্ন, কারণ কেউ বুঝতে পারতেছেন না যে আসলে কি হবে। অনেকেই এই ইমিগ্রেশনের প্রত্যাশী, অনেকেই আপনার আমেরিকার বাইরে আছেন এবং অনেকের ভিতরে আছেন, এবং সবাই কিন্তু এই ব্যাপারগুলি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। ওকে, আপনি যেটা বলছিলেন শুধুমাত্র যে আইস রিলেটেড উদ্বিগ্ন বিষয়টি তা নয়, অনেক সামাজিক সুযোগ সুবিধা, সুরক্ষা, মেডিকেট থেকে শুরু করে নানা বিষয় তো নানা দুশ্চিন্তায় অনেকের মধ্যে আছে। এই বিষয়গুলোর একটা রাজনৈতিক দিকও আছে। আমরা দেখি যে যখনই কোন একটি সরকার তারা তাদের ইচ্ছে মতো পরিচালনা করতে চায়, তখন অন্যরা যারা বাজেট পাসের সময় বিরোধী দলে থাকে, তারা হয়তো তাদের নেগোসিয়েশনের জায়গাগুলো তৈরি করে নেন। সাম্প্রতিক সময় আমরা দেখেছি বাজেট পাসের সময় এমন একটি বিষয় তৈরি হয়েছে। পুরো বিষয়টি কি, এখানে ডেমোক্রেটরা কতটা আদায় করে নিতে পেরেছেন, কতটা অভিবাসী থেকে শুরু করে আমেরিকান সিটিজেনদের অধিকার সুরক্ষা করতে পারছেন? আপনি হয়তো যদি জেনে থাকবেন যে আজকে একটি কংগ্রেসে যে বিলটি পাস হয়েছে, গভর্নমেন্ট শাটডাউন হচ্ছে না, কারণ আপনার ওখানে ওদের 12টি বিল ছিল, এর মধ্যে 11টি পাস হয়েছে, এর মধ্যে একটি পাস হয়নি। যেইটা পাস হয়নি এটার মধ্যে কিন্তু আইএস এর মানে হোমল্যান্ড সিকিউরিটির ফান্ডিং, শুধু যে আইস তা না, বিশেষ করে টিএসএ হইতে শুরু করে অন্যান্য এজেন্সিগুলি কিন্তু এটার সাথে সম্পৃক্ত। তো যেহেতু আইসের নিয়ে আপনার সবাই উদ্বিগ্ন, তারপরে ডেমোক্রেটরা উদ্বিগ্ন, এই জন্য কিন্তু ডেমোক্রেটরা এই বিলটি খুব ভালোভাবে প্রত্যাখ্যান করেছে এবং এই বিলটি পাস হয়নি। সো এখন দেখার বিষয় যে আপনার এই বিলটি যেহেতু কংগ্রেসে পাস হয়েছে আজকে, এটি আপনার প্রেসিডেন্টের ডেস্কে যাবে এবং সিনেটের যে মাইনরিটি, বিশেষ করে চাক সুমার সহ অন্যান্য লিডারশিপ যারা আছে, ওদের সাথে আপনার আবার নেগোসিয়েশন হবে। এখন দেখার বিষয় যে আপনার এটা দুই দল কোনটি ছাড় দেয়। কিন্তু আমি যতটুকু বুঝতে পারি বিং এ ডেমোক্রেট, যে ডেমোক্রেটরা আসলে এই বিলে বিশেষ করে আইসকে মোর ফান্ডিং দেওয়ার জন্য কোনোভাবে ছাড় দিবে না। এবং এখন আমাদের আসলে দেখার বিষয় আসলে কিভাবে নেগোসিয়েশনটা সম্পন্ন হয়। আর যে কথাটি বলেছেন যে আপনার পাবলিক যে বেনিফিটগুলি ইমিগ্রেন্ট কমিউনিটি নিয়ে থাকে, এবং এটার কারণে ট্রাম্প প্রশাসন ওদেরকে পিনালাইজ করার যে একটা চিন্তা ভাবনা করছে, কিন্তু আসলে এটা কিন্তু শুধু এইবার না, এর আগেও কিন্তু উনি যখন 2016 সালে ক্ষমতায় আসছিলেন তখন এই কথাগুলো উনি বলছিলেন। কিন্তু আমাদের এখন দেখার বিষয় যে এই মিড টার্ম দিকে কিন্তু পুরা শুধু আমেরিকা না, বিশ্ববাসী তাকিয়ে আছে যে কংগ্রেস এবং সিনেট কাদের দিকে আপনার ঝুঁকে। যদি এখনো পর্যন্ত যেই আমরা
যে কয়েকটি স্পেশাল ইলেকশন হয়েছে, বিশেষ করে আপনার গত সপ্তাহে একটি স্পেশাল ইলেকশন হয়েছে টেক্সাসে, ওটার যে রেজাল্ট, ওখানে ট্রাম্প দুইবারেই কিন্তু উনি মোর দেন আপনার 17% ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু লাস্ট 30 ইয়ার্সের রেকর্ড ব্রেক করে এবার একজন ডেমোক্রেট ওইখানে স্টেট সিনেটর হয়েছেন। সো এই জন্য মানুষ বিশেষ করে যারা ভোটার সচেতন ওনারা মনে করছেন যে এবারে মিড টার্মে বিশেষ করে ডেমোক্রেটরা কংগ্রেস নেওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি ডেমোক্রেটরা এই কংগ্রেসটা নিতে পারে তাহলে আমি মনে করব যে এই যে আইএসের ব্যাপারে যে ফান্ডিং, যে ধরপাকড়াগুলি আছে, এগুলি হয়তো কিছুটা আর একটু শিথিল হবে। কারণ আপনারা জানেন যে এই যে যতই ধরপাকড়া হোক, যতই আপনার প্রেসিডেন্ট করুক না কেন, সবার টার্গেট কিন্তু ক্ষমতায় থাকা এবং নেক্সট ক্ষমতায় যাওয়া। তার যেহেতু 2 বছর শেষ হয়ে যাবে এই নভেম্বরে, এখন তার কর্মকাণ্ডের উপরে কিন্তু নির্ভর করে নেক্সট কে রিপাবলিকান থেকে প্রার্থী হবে এবং কে প্রেসিডেন্ট হবে। সো এই জিনিসগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনার আমাদের নভেম্বর পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আচ্ছা, মানে অনেকেই আলোচনায় এই কথাটা বলছে, ডেমোক্রেটরা তো বলছেই, দেশের সাধারণ মানুষও বলছে যে মধ্যবর্তী ইলেকশনে রাতারাতি পরিস্থিতি চেঞ্জ হবে। আসলে কি চেঞ্জ হবে? কংগ্রেস যদি আসে তাহলে এমন কি করতে পারবে যেটা এখন করতে পারছে না? এবং ট্রাম্প প্রশাসন যেভাবে চলছে, ট্রাম্প প্রশাসন তো অনেকটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সবকিছু আগে করে ফেলছে, পরে সেটি সেনেট কংগ্রেসে যাওয়ার বিষয় থাকে। তাহলে মধ্যবর্তী নির্বাচনে কি ধরনের ফলাফল আসতে পারে, কোথায় পরিবর্তন হতে পারে, আর এই পরিবর্তনের ফলে মানুষের ভাগ্যে কি পরিবর্তন ঘটবে? যদি আসলে অনেস্ট কথা যদি বলি, এটা পলিটিক্স এর বাইরে গিয়ে যদি বলি, আসলে তেমন একটা পরিবর্তন হবে না। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন যেভাবে অ্যাবসলিউট পাওয়ার ইউজ করতেছে, যা মন চায় আপনার করার চেষ্টা করতেছে আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, তখন কিন্তু কংগ্রেস চাইলে আপনার যে ট্রাম্পের যে প্রশাসনের বিভিন্ন ইউনিটগুলি আছে তাদেরকে কংগ্রেসে এনে হিয়ারিং এর সম্মুখীন করতে পারে, প্রশ্ন করতে পারে। সো যখন এগুলি আপনার জাতি দেখবে, বিশ্ব দেখবে, তখন কিন্তু আপনার এটার একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। এগুলি করতে পারে। এছাড়া আসলে কংগ্রেস যেটা হলো যে আপনার এই বাজেট যেটা আপনার এই আজকে পাশ হলো, তো এগুলি বিভিন্ন সেক্টরে, যে সেক্টরগুলিতে ট্রাম্প মানিগুলি ইউজ করতেছে আপনার ইমিগ্রেশন কিংবা ইমিগ্রেন্টের এগেনিস্টে, সেগুলিতে আপনার হয়তো আপনার একটু ডেমোক্রেটেরা লাগাম ধরার চেষ্টা করবে। এছাড়া আসলে তেমন কিছু করার নেই, সত্যি কথা বলতে যেটা। কারণ কংগ্রেস আপনার প্রেসিডেন্টের একটা এক্সিকিউটিভ পাওয়ার, কংগ্রেস চাইলেই কিন্তু এটাকে আপনার করতে পারে না। হ্যাঁ, এটা নিয়ে ওরা কোর্টে যাইতে পারে, কোর্টের থেকে আপনার একটা ওপিনিয়ন আনতে পারে যে আপনার এটা তো কংগ্রেসের কাজ ছিল, প্রেসিডেন্টকে চাইলে এই কাজটা করতে পারে কিনা। কিন্তু আলটিমেটলি কোর্টের রায় আপনার পেতে পেতে কিন্তু দেখা গেছে যে প্রেসিডেন্টের ট্রাম্প লাইফ শেষ পর্যায়ে চলে যায় আর কি। এবং এই পরিস্থিতিটা হয়তো অনেকে, আমি এই জায়গাটা আসলে জানতে চাচ্ছি, অনেকে বলছেন মধ্যবর্তী ইলেকশন আসলেই সব পরিবর্তন হয়ে যাবে, মধ্যবর্তী ইলেকশন আসলেই প্রেসিডেন্ট ট্রাম্পকে সোজা করে ফেলা যাবে। বিষয়গুলো কতটা এতটাই আসলে গুরুত্বপূর্ণ? জি, এটি একটু পরিষ্কার হওয়া দরকার ছিল। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানি, সেটা হলো, একটা তো হলো কংগ্রেস সেনেটে গিয়ে আপনি প্রেসিডেন্টের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা, অন্যটা হলো রাজপথে প্রেসিডেন্টের বিভিন্ন নীতির প্রতিবাদ করা, বিক্ষোভ করা, জনমত তৈরি করা। সেই জায়গাটায় প্রায় তো 1 বছর পার হয়ে গেল প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের। আপনারা যারা ডেমোক্রেটিক বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আছেন, ডেমোক্রেটরা অনেকে বলছে যে এই নির্বাচনে শুধু ভরাডুবি নয়, এরপরও রাজনৈতিক ক্ষেত্রে ডেমোক্রেটরা সফল হচ্ছেন না, তারা রাজপথে গিয়ে কিছুই করতে পারছেন না। আসলে আপনি যদি লক্ষ্য করে থাকবেন, আপনার এটা সত্যি কথা যে ডেমোক্রেটদের মধ্যে এখন কিন্তু সে ডাইনামিক কোনো লিডার নাই যে কাউকে ফলো করবে। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, আমাদের চেয়ে থাকতে হচ্ছে সে হাকিম জেফরির উপরে, উনি মাইনরিটি লিডার কি বলে কংগ্রেসে, এবং চাক শুমার হলো যে আপনার সিনেটে। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার ওই দুজনের মধ্যে কিন্তু সমন্বয় নেই। কারণ লাস্ট যে একটা বিল হয়েছে, পাশ করলো যে আপনার রেকর্ড নাম্বার অফ ডেজ শাটডাউনের পরে, ওখানে কিন্তু আমরা পার্টির মধ্যে একটা বিভেদ দেখতে পাচ্ছি। কারণ হলো যে আপনার আসলে প্রত্যেকটা স্টেটের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। যেই স্টেটগুলির সিনেটররা লাস্ট শাটডাউনটাকে আপনার উইথড্র করার ব্যাপারে রিপাবলিকানদেরকে হেল্প করছে, ওরা ওদের পারপাস সার্ভ করছে, ওরা কিন্তু পার্টির পারপাস সার্ভ করেনি। এই জন্যই কিন্তু আপনার বার্নি স্যান্ডার্স সহ অনেকেই, এবং আপনার যেই কংগ্রেসের লিডাররা কিন্তু একটু নাখোশ হয়েছিল চাক শুমারের উপরে। কিন্তু তারও কিছু করার নেই, কারণ তারও তো আপনার শুধু এই একটা বিল নিয়ে ধরে থাকলে হবে না, তাকে তো কিন্তু আসলে আরো অনেকগুলি কাজ করতে হবে, বিশেষ করে জুডিশিয়ারি হইতে শুরু করে অনেক অনেক কাজ থাকে এখানে। তো যে জিনিসগুলি হয়েছে যে আপনার যেটা
বললাম যে প্রত্যেকটা স্টেটের এক একটা কি বলে ডিমান্ড থাকে, এবং এখন দেখার বিষয় যে আপনার মানে কোন সিনেটর কোন স্টেট কিভাবে আপনার গিভ ব্যাক করে এবং আপনার কি পায় কি দেয়, ওইটার উপর আমাদেরকে ওয়েট করতে হবে আর কি।